শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় বিবেকানন্দ সায়েন্স সার্কেলের আলোচনা। এই আলোচনাটি ডক্টর অরুণ কুমার শর্মা ও ডক্টর অর্চনা শর্মা এই স্মারক বক্তৃতা দুটি হবে। বিষয় ভারত স্যাক্রেড সায়েন্স, দ্য ইনার সায়েন্স দ্যাট শেপড আওয়ার সিভিলাইজেশন। বলবেন শ্রী সন্দীপ কুমার ঘোষ, ফর্মালি হেড অফ রোবোটিয়া অ্যান্ড অটোমেশন, MERI। সায়েন্স সার্কেল আলোচনা চক্র বিষয়ের উপর আলোচনার আগে ডক্টর অরুণ কুমার শর্মা ও ডক্টর অর্চনা শর্মার জীবনের দু একটি কথা। অর্চনা দেবীর স্বামী ডক্টর অরুণ কুমার শর্মা 1924 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতা চারুচন্দ্র ও মাতা শোভারানী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান ছিলেন। 1950 খ্রিস্টাব্দে DSc হন। স্যার রাসবিহারী ঘোষ প্রফেসর হন 1969 খ্রিস্টাব্দে। অনন্য ব্যক্তিত্ব ও পাণ্ডিত্যের তিনি অধিকারী ছিলেন। তার অধীনে অন্তত 60 জন ছাত্রছাত্রী গবেষণা করে PhD পেয়েছেন এবং 10 জন DSc করেছেন। ডক্টর অরুণ কুমার শর্মার সুযোগ্য সহধর্মিণী ডক্টর অর্চনা শর্মা। তার প্রতিষ্ঠিত সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি, সংক্ষেপে ক্যাশ, ইন সেল অ্যান্ড ক্রোমোজোম রিসার্চ সেন্টার ভারতে প্রথম। পদ্মভূষণ সম্মানেও তিনি ভূষিত হন। সর্বভারতীয় বিজ্ঞানী হিসাবে বহুমান্য এই মার্গদর্শী বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার শর্মা 6 জুলাই 2017 খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে চলে যান। ডক্টর অর্চনা শর্মা। অধ্যাপিকা অর্চনা শর্মার জন্ম হয়েছিল 1932 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি মহারাষ্ট্রের পুনে শহরে। প্রাথমিক শিক্ষালাভের পর উচ্চশিক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে 1960 খ্রিস্টাব্দে DSc ডিগ্রি লাভ করেন। তিনি দ্বিতীয় মহিলা যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে DSc লাভ করেন। 1967 খ্রিস্টাব্দে অধ্যাপিকা শর্মা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন এবং 1980 খ্রিস্টাব্দে তিনি উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান নিযুক্ত হন। ভারতের 3টি সায়েন্স একাডেমি তাকে ফেলো নির্বাচিত করেন। 1986 থেকে 1987 খ্রিস্টাব্দে অধ্যাপিকা অর্চনা শর্মা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের জেনারেল প্রেসিডেন্ট নির্বাচিত হন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং 1976 খ্রিস্টাব্দে তাকে প্রখ্যাত শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়। 1974 খ্রিস্টাব্দে JC বোস অ্যাওয়ার্ড, 1980 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন থেকে ন্যাশনাল লেকচারার এবং 1930 খ্রিস্টাব্দে FICC অ্যাওয়ার্ড এবং 1984 খ্রিস্টাব্দে বীরবল সাহানি মেডেল ও 1999 খ্রিস্টাব্দে আশুতোষ মুখার্জি মেডেল লাভ করেন। 1984 খ্রিস্টাব্দে তিনি জাতীয় সম্মান পদ্মভূষণে সম্মানিত হন। ডক্টর অরুণ কুমার শর্মা ও ডক্টর অর্চনা শর্মা স্বামী স্ত্রী দুজনেই নিরভিমান এবং ধর্মানুরাগী ছিলেন। এই দম্পতি নিঃসন্তান হলেও অগণিত ছাত্রছাত্রীদের কাছে তারা পরম শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত ছিলেন। অধ্যাপক শ্রীমতী অর্চনা শর্মা অত্যন্ত ধর্মপরায়ণা ছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের তদানীন্তন অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন। ডক্টর অর্চনা শর্মা 14 জানুয়ারি 2008 খ্রিস্টাব্দে রামকৃষ্ণলোকে যাত্রা করেন। আজ ডক্টর অরুণ কুমার শর্মা ও ডক্টর অর্চনা শর্মা স্মারক বক্তৃতা দেবেন শ্রী স্বরূপ কুমার ঘোষ, ফর্মালি হেড অফ রোবোটিয়া, আগেও বলেছি, অ্যান্ড অটোমেশন, MERI। বিষয় ভারত স্যাক্রেড সায়েন্স, দ্য ইনার সায়েন্স দ্যাট শেপড আওয়ার সিভিলাইজেশন। এই বক্তৃতাটি বিবেকানন্দ সায়েন্স সার্কেলের অধীনে দেওয়া হচ্ছে। নমস্কার। সন্দীপ ঘোষ, মাফ করবেন, সন্দীপ ঘোষ। With pranams and permissions of our Secretary Maharaj Ji,
revered Secretary Maharaj will start the Vivekananda Science Circle lecture for this session. And already, he introduced the speaker anyway. I'll just tell a few words so that he gets time to speak as long as he can. And so, the title and all those things, those are in the poster, so you must be knowing all of those things. And just, I'll just repeat some of them maybe, which Pradeep has said, that the title of the things, title of the talk would be Bharat's Sacred Science, the inner science that shaped our civilizations. It's a very loaded subject. The science that unites consciousness to cosmos. The speaker, of course, Sri Sandip Kumar Ghosh, an accomplished scientist and technologist, and a technologist and systems thinker with experience in industrial and deep sea robotics and digital platforms, integrating IoE, Internet of Everything, blockchain and AI, artificial intelligence. His work domains spans researches on semiconductors, IT, CPG, oil and gas, and academia, bringing modern science with Indian timeless inner sciences. Okay, so I'll just stop here so that you can hear the talk for some time. And Sri Ghosh, you want to come here, please, or you want to sit down there talk? ঠিক আছে এটা এটা কি অন আছে প্রেজেন্টেশন মোডে হবে হ্যালো স্বামীজিকে ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। ও
আমার সশ্রদ্ধ প্রণাম স্বামী সুপর্ণানন্দজিকে, সকল স্বামীজিদের আমার সশ্রদ্ধ প্রণাম। আমার প্রণাম ডক্টর লাহিড়ী মহাশয়কে, আমার প্রণাম গুরুজনদের, আমার প্রণাম সকল ভাই বোন ও বন্ধুদের। As I speak of Bharat's sacred science, let me begin with Bharat herself, because what this book explores is not merely philosophy. It is the operating system of the world's oldest living civilization. When we speak of Bharat, we are not speaking of a young nation. ভারতবর্ষকে বলা যেতে পারে এই গ্রহের প্রাচীনতম ও জীবন্ত এক সভ্যতা, যা ৭,০০০ খ্রিস্টাব্দ পূর্বে মেহেরগড় থেকে নিয়ে সরস্বতী সিন্ধু সভ্যতার শহর, বৈদিক যুগের থেকে নিয়ে রামায়ণ মহাভারত পর্যন্ত ভারতের ইতিহাস হাজার হাজার বছর ধরে একইভাবে চলে আসছে। এই ধারাবাহিকতা আমাদের নদী, আমাদের সংস্কার, আমাদের আচার বিচার, আমাদের অনুষ্ঠান, আমাদের বংশ পরম্পরার মধ্য দিয়ে আজও বেঁচে আছে। এটা কেবল ইতিহাস নয়, এটা আমাদের প্রাণশক্তি, নিঃশ্বাস নেয়ার মতন, এক যুগে নিঃশ্বাস নিয়ে আরেক যুগে ছাড়ার মতন। Even the ocean is now slowly returning our forgotten chapters, যেমন গুজরাটের উপসাগরে 2000 সালে গুজরাটের খাম্বাট উপসাগরে সমুদ্রের নিচে পুরানো শহর, অর্নামেন্টস, টুলস, স্ট্রাকচার্স, মাটির পাত্র, উনুন এবং আরও অনেক কিছুর খোঁজ পাওয়া যায়। আবিষ্কার করেছিল NIOT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির বৈজ্ঞানিকেরা। গবেষণা হয়েছিল দেশে এবং বিদেশে। সেই গবেষণায় দেখা গেছে এই সব জিনিসগুলো প্রায় 30,000 বছর পুরনো। এই শহরটি আমাদের সেই মহাভারতের দ্বারকা। জায়গাটি সমুদ্র তট থেকে 40 কিলোমিটার দূরে আর 40 মিটার ডিপ। তা কবে এই জায়গাটিকে সমুদ্র গ্রাস করল? Graham Milne's inundation model shows that the region went under water 7,500 years ago, 7,500 বছরেরও আগে। তার মানে শহরটি তারও অনেক অনেক আগের থেকেই গড়ে উঠছিল, প্রসপার করছিল। Then there are astronomical references also of this event in the Mahabharata. The analysis shows the similar period. এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা বুঝতে পারি যে এই অঞ্চলে অন্তত 20,000 বছর ধরে মানুষ বসবাস করছে, যা প্রচলিত ইতিহাসের ধারণার চেয়েও অনেক অনেক বেশি প্রাচীন। সাধারণ গ্রাম থেকে এইগুলো পরিকল্পিত শহরে পরিণত হয়েছে। যেমন আমাদের এই কলকাতা 5টি গ্রাম নিয়ে শুরু হয়েছিল মাত্র। ধীরে 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 সেই 5টি গ্রাম আজকের কল্লোলিনী কলকাতা হয়ে উঠেছে, আরও বেড়ে চলেছে। I was part of NIOT at that time. এই আবিষ্কারগুলো আমি নিজের চোখে দেখেছি। It was a reminder that our civilization is far far older, deeper and wiser than আমাদের ইতিহাসে যা বলা আছে। When one studies other regions, Central Asia, West Asia, the Middle East, across long span of history, from 10,000 BC onwards, what emerges are largely nomadic movements, scattered tribes, and much later war-driven kingdoms. আমি যখন এই সব অঞ্চলগুলিকে নিয়ে গবেষণা করেছি, লোকাল হিস্ট্রিও ঘেঁটেছি, সেখানে কিন্তু ভারতের মতন এত গভীর জীবন দর্শন সম্পন্ন কোনো নলেজ বেস সভ্যতা বা সোসাইটি খুঁজে পাইনি কোথাও।
তাই ন্যাচারালি মার্ক টওয়েন once observed, India is the cradle of human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great-grandmother of tradition. Our most valuable and most instructive materials in the history of man are treasured up in India only. But Bharat's greatness was not merely in antiquity or prosperity. প্রাচীন বিশ্ব যখন প্রধানত নোম্যাডস ছিল, বা কিছু রাজ্যগুলি যখন সাম্রাজ্য জয়ের নেশায় মত্ত ছিল, ভারত তখন তৈরি করছিল মানবতার এবং মানবিকতার জন্য এক অনন্য কাঠামো। At its heart was a relentless seeking, অদম্য এক অনুসন্ধান, ক্ষমতার জন্য নয় বরং সত্যের সন্ধানে। কেবল বেঁচে থাকার উপায় নয়, বরং অ্যাকচুয়াল রিয়েলিটিটা আসলে কি সেই খোঁজ ছিল আমাদের প্রধান লক্ষ্য। A quest that still pulses in our cultural DNA. For thousands of years, Bharat did not ask, how do we conquer the world? বরং জিজ্ঞাসা করেছে, আমরা কিভাবে এই জগতের এবং আমাদের অস্তিত্বকে বুঝব, কিভাবে প্রকৃতির সাথে মিলেমিশে শান্তিতে থাকব। This is where Bharat becomes completely unique, অনন্য। আমাদের ঋষিরা কোনো অন্ধবিশ্বাস দিয়ে তার খোঁজ শুরু করেননি। They began exactly where modern minds begin, with the visible and perceptible world. তারা পর্যবেক্ষণ করেছিলেন প্রকৃতিকে, তার ছন্দ, তার ধরন এবং তার নিয়মগুলিকে। এগুলি নেচারের ম্যানিফেস্টেশনস মাত্র। আজকের অ্যানালিসিসে যাকে বলি দ্য ডেটা পয়েন্টস অফ এক্সিস্টেন্স। দে লুকড অ্যাট দ্য রিভার্স, সিজনস, স্টার্স, ফরেস্ট, not as raw material to be exploited, but as sacred expression of something, a deeper order, এক গভীর তত্ত্বের পবিত্র প্রকাশ। এই প্রকৃতির নিয়মগুলির থেকেই তারা খুঁজে পেয়েছিলেন এক পরম সামঞ্জস্য, যাকে বলা হয় ঋতা। ঋতা, দ্য কসমিক অর্ডার দ্যাট নেচার ফলোজ effortlessly. Planets, winds, ecosystems, even the rhythm of time itself, all moved in alignment with it. Modern physics tells us that everything is vibration, কম্পন, everything is wave, তরঙ্গ. Yet it quietly lives unanswered, the deeper question which our sages asked long ago. What is the medium in which all these webs arise, gets resolved and find their source? The medium that is unchangeable and attributeless, যে আধারটি অপরিবর্তনীয় এবং যার কোনো বাহ্যিক গুণ নেই। এইভাবেই আরও কিছু গভীর প্রশ্ন উঠে এলো। Where does this order come from? What is the mind, the source of all interpretations and actions? Where did I come from? Who am I actually? Is it the body? Is it the mind? নাকি এই দুটিরও ঊর্ধ্বে অন্য কিছু? These are fundamental questions. This required deep diving. So they dived inward, not into theory, but into direct experience. Their minds were uncluttered, silent, undisturbed. সেই যুগে তো কোনো বই ছিল না, তাই তাদের minds themselves became the books. In those ages, the inner world was so silent
that the outer world could speak. They sense the rhythm of the trees, the minds of animals, the pulses of rivers, the presence within the mountains. তারা অনুভব করতে পারতেন বৃক্ষের ছন্দ, প্রাণীর মন আর নদী স্পন্দন। আজও পৃথিবীর কিছু আদিবাসী গোষ্ঠীর মধ্যে এই ক্যাপাবিলিটিস দেখতে পায়। And as they turned inward, not to the doctrines, for none existed then, but to the silence of their own being. And in that silence, through contemplation, through meditation, and through an intimate dialogue with nature, the truth revealed itself. This was the eureka moment, the moment of direct realization. সেই পরম সত্য নিজেই উন্মোচিত হলো। They arrived at the source, the infinite consciousness, the underlying medium of all webs, all existence, like the ocean beneath every wave. They called it Brahman. And then came the most transformative insight of all. The same consciousness that sustains the universe and illumines the mind also shines within us as Atma, the sense of I, the inner self, expressing itself through mind and body as prana. যে চেতনা, যে ব্রহ্মণ মহাবিশ্বকে ধারণ করে আছে, সেই একই চেতনা আমাদের ভেতরেও আত্মা হিসাবে বিরাজমান। This Brahman is the source of all webs, webs of Maya, webs of Prakriti, webs of the mind, webs of the cosmos. It is the seed from which everything arises, even the time. এই ব্রহ্মই হল সব কিছুর বীজ, যেখান থেকে সৃষ্টি, সময় এবং প্রকৃতির উৎস। From this arose a complete vision of the entire stack of existence, from the manifest to the unmanifest. From observation to law, from law to cosmic order, from cosmic order to nature, from nature to infinite consciousness, and from that infinite consciousness back to the self within. এইভাবেই ভারত খুঁজে পেয়েছিল অস্তিত্বের এক পূর্ণাঙ্গ রূপ, পদার্থ থেকে মন, মহাবিশ্ব থেকে চেতনা এবং শেষ পর্যন্ত নিজের আত্মার কাছেই ফেরত আসা। The loop got closed. In essence, this was the discovery of the very first principle of everything, a spiritual theory of everything, what this book calls Bharat's sacred science. Some sages went even farther. They began to quietly ask whether the universe we experience is not merely observed by the mind, but in some way shaped by the constant webs of the mind itself. Is the mind only a witness, or is it also a participant in the manifestation and unmanifestation? এই যে মহাবিশ্ব, এটিকে কি আমরা মন দিয়ে খালি দেখি, নাকি আমরা এই মহাবিশ্ব গঠনে কোনোভাবে অংশগ্রহণও করি? And then they turned their attention to the senses themselves. What do our senses actually reveal? Something subtle understanding emerged. The senses never detect the background. They detect only the changes. আমাদের পঞ্চেন্দ্রিয়গুলি কেবল পরিবর্তনগুলোই ধরতে পারে। তারা শব্দ শোনে, কিন্তু নিস্তব্ধতা বোঝে না। আলো দেখে, কিন্তু অন্ধকার বোঝে না। ইন্দ্রিয়গুলি খালি বিচ্যুতিগুলো ধরতে পারে, কিন্তু মূল ভিত্তিটিকে ধরতে পারে না।
they can only grasp the webs, not from which the webs arise. So, we live in a world of webs where everything that we experience, including us, belongs to this domain of fluctuations. The existence of everything is out of and limited to these webs only. ঋষিরা কি একেই মায়া বলেছিলেন? And naturally, the deeper question arises. What is that silent base state which is unchanging, unseen, yet ever present, upon which all these experiences appear? এই গভীর উপলব্ধি কেবল দর্শনেই আটকে থাকেনি, বরং ভারতের কবিতা, সঙ্গীত এবং আমাদের জীবন বোধের সাথে মিশে গেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্য দিয়ে এই সত্যকে কি চমৎকারভাবেই তুলে ধরেছেন। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে। Once this truth was known, once this science of existence was understood, our ancestors then asked the most practical question of all. How should the human life be lived in alignment with this cosmic harmony? কিভাবে মহাবিশ্বের সাথে তাল মিলিয়ে জীবন যাপন করা যায়? The answer did not emerge as a commandment, but as a design of three interlocking systems. They were as elegant as they were profound. The Purusharthas, the Ashramas, and the Varnas. পুরুষার্থ আমাদের জীবনের লক্ষ্য আর দিক ঠিক করে দেয়। বর্ণ হল সেই পথ যার মাধ্যমে আমরা আমাদের সহজাত প্রতিভা, ন্যাচারাল ফ্লেয়ার কাজগুলির মধ্যে প্রকাশ করি। আর আশ্রম হল আমাদের জীবনের বিভিন্ন পর্যায় বা ধাপগুলিকে চিহ্নিত করে, লাইফের মাইলস্টোনস। সহজ কথায় বলতে গেলে আমরা কেন পথ চলি সেটা হলো পুরুষার্থ। আমরা পথের ঠিক কোথায় আছি সেটা হলো আশ্রম। আর আমরা ঠিক কিভাবে পথ চলি সেটা হলো ভার্না। টুগেদার দে ফর্মড এ সোসাইটি that was stable, yet flexible, compassionate, yet disciplined, creative, yet deeply rooted in spiritual understanding. This seeded a civilization that sustained itself for millennia. This way of living was called the dharmic way of living, dharmic way of life.
Much like we speak today of a scientific way of life, dharma was the scientific way of life of those times. A living system continuously and consciously aligned with Rita, the cosmic order. This civilizational architecture was not only philosophical, it was cultural and linguistic as well. Recent computational and linguistic studies suggest that the language of Indus-Saraswati civilization may have been an early form of Sanskrit. While script changed across time and region, the spoken cultural language appears to have remained astonishingly continuous. যেমন আমরা যদি বাংলা ভাষাকে অন্য কোনো হরফে লিখি তবু ভাষাটি কিন্তু বাংলায় থাকে। The seals found across the Saraswati-Indus region seem to tell a similar story. Many carry motifs, symbols, and patterned forms that closely echo ideas found in the Rig Veda, the world's oldest living spiritual text. This tells us something profound. Our earliest sacred ideas, our metaphors, our symbols, our deities, and our worldviews, এইগুলো আমাদের সভ্যতার থেকে আলাদা কিছু ছিল না। আসলে এগুলোই ছিল আমাদের সভ্যতার প্রাণ। যে সংস্কৃতির ভাষা, প্রতীক আর কল্পনা হাজার হাজার বছর ধরে একইভাবে চলে আসে, তা কেবল একটি সভ্যতা নয়, তা হলো চেতনার এক জীবন্ত প্রবাহ। আর যখন জ্ঞান ওই চেতনার সাথে মিলে যায়, তখন তা জীবনের সব দিকেই ছড়িয়ে পড়ে। With the understanding of the entire stack of existence, knowledge did not grow in a single direction. It blossomed in every direction as expression of the same inherent vibration. Ayurveda, yoga, meditation, mathematics, physics, chemistry, metallurgy, healthcare, surgery, manufacturing, shipbuilding, trade, metaphysics, astronomy, astrology, cosmology, fine arts, literature, governance, welfare, social structures grounded in sustainability, equality, and equanimity. This was not fragmented knowledge. It was an integrated knowledge rooted in an understanding of life and creation itself. How many of you know that Bharat once had more than 70 universities? Not many. Takshashila, Nalanda, Vikramshila, Vallavi, Udantapuri, Saradapet, Somapura. These are just a few names. They were magnets for the scholars from across the world. They were places where philosophy, science, medicine, governance, and many other subjects were studied together. And learning was not confined to these universities alone. সেকালে গ্রাম বা শহরের মন্দিরগুলো আজকের মতন কেবল পূজা বা উপাসনার জায়গা ছিল না, সেগুলো ছিল সমাজের সেবাকেন্দ্র। সেখানে শিক্ষা দেয়া হতো, চিকিৎসা হতো, অভুক্তের জন্য অন্নের ব্যবস্থাও করা হতো। মন্দিরগুলো ছিল শিল্প সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং সমাজের নৈতিক মূল্যবোধের আধার। So, when we look at a civilization this ancient, organized, prosperous, and spiritually refined, one question naturally arises. Who carried this civilizational wisdom forward? Who preserved its rhythm, its values, its strength, its continuity, effortlessly at all levels of the society? The answer shines through every scripture, every epic, every Purana, every temple carving, and every living lineage of knowledge. It was
দ্য ওমেন অফ ভারত, ভারতের নারীরা। তারাই ঘরের মধ্যে আগলে রেখেছে আমাদের সংস্কৃতিকে, আমাদের ধর্মকে। তারাই হলো আমাদের সভ্যতার স্মৃতির নিদ্রাহীন প্রহরী। They were the carriers of dharma within the homes and guardians of our civilizational memory. বিদেশি পণ্ডিতরা অনেক আগেই এই সত্যটি উপলব্ধি করেছিলেন। প্রাচীন ভারতে ভারতের নারীদের যে বিশেষ স্থান ছিল তার কিছু নিদর্শন এখানে তুলে ধরছি। ম্যাক্স মুলার লিখেছেন, No nation in the world has ever paid such a tribute to women as the ancient Hindus. Annie Besant observed, the position of women in ancient India was one of freedom, honor, and respect. No other civilization gave women such privileges. Alan Danilou বলেছেন, in Vedic society, women were free, educated, and honored. They were the composers of hymns, teachers of wisdom, and partners in rituals. And as Charles Coleman wrote, in India alone is the feminine worshipped with the same reverence as the masculine. She is not secondary, but complementary, the other half of the divine. বিশ্বে অন্য কোথাও এমন নজির নেই। This is unique to Bharat. Here, woman was not merely respected, she was celebrated, honored, and recognized as an embodiment of the sacred. They were the balancing force of the civilization, the carriers of wisdom, the anchors of dharma, not by declaration, but by daily living. আর তাই আমরা পেয়েছি গার্গী, মৈত্রেয়ী, লোপামুদ্রা, গোসা বা উভয় ভারতীর মতন দার্শনিকদের, যারা ঋষিদের স্বার্থে সমান তালে তর্কে অংশ নিতেন এবং বৈদিক মন্ত্রও রচনা করতেন। সীতা, দ্রৌপদী, কৈকেয়ী, শকুন্তলা, কুন্তি বা গান্ধারীর মতন চরিত্রগুলো আমাদের মহাকাব্যকে রূপ দিয়েছে, যারা ছিলেন সাহস, গুণ, শক্তি আর গভীর ব্যক্তিত্বের অধিকারী। আবার রাজিয়া সুলতানা, অহল্যাবাই হোলকার বা রানী লক্ষ্মীবাইয়ের মতন মহীয়সীরা বীরত্বের সাথে রাজ্য শাসনও করেছেন এবং সংকটকালে আমাদের সমাজকে আগলেও রেখেছেন। তারাই আমাদের দুর্গা, আমাদের কালী, আমাদের সরস্বতী ও আমাদের লক্ষ্মী, যারা কেবল দূরের দেবী নন, বরং আমাদের প্রতিটি ঘরে এবং প্রতিটি হৃদয়ে জীবন্ত এক শক্তি। সেকালে কোনো যজ্ঞই স্ত্রীর উপস্থিতি ছাড়া পূর্ণ হতো না, কারণ তাকে শক্তির রূপ বলে মনে করা হতো। কন্যা সন্তানকে ঘরে লক্ষ্মীর আগমনের মতন করেই বরণ করে নেওয়া হতো। Where else in the world do we find a society where Draupadi could marry 5 brothers without vilification? Where Khajuraho, Konark, and countless temples celebrated the feminine forms without shame? Where 8 recognized forms of marriage existed, from arranged to mutual choice and beyond? Where widows remarried, women owned property, and women chose partners through Swayamvara? আমাদের নারীরা ছিলেন আমাদের শক্তি, আমাদের গর্ব এবং আমাদের অর্ধাঙ্গিনী, যার শ্রেষ্ঠ প্রতীক হল অর্ধনারীশ্বর, যেখানে শিব এবং শক্তি একই অঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছেন, ওয়ান ইনডিভিজিবল হোল। আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারতের নারীদের এই যে জয় জয়কার, তা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি।
এর বীজ বোনা হয়েছিল আমাদের সভ্যতার সেই প্রাচীন এবং গভীর অতীতেই। Such openness did not arise from permissiveness, এসেছে ধর্ম থেকে, the principle that protects dignity, harmony and inner balance. These few examples only hint at a far greater legacy, one that still calls us to rediscover. এই এমন এক ঐতিহ্য যা আজও আমাদের হাতছানি দিচ্ছে তাকে নতুন করে আবিষ্কার করার জন্য। আসলে একটি সভ্যতা শ্রেষ্ঠ হয় বাইরে সে কি গড়েছে তা দিয়ে নয়, বরং তার মানুষ নিজের ভেতরে কি খুঁজে পেয়েছে তা দিয়ে। কারণ বাইরের জগৎটা আসলে আমাদের ভেতরের জগতেরই এক প্রতিচ্ছবি। Everything we have spoken of till now, the sacred science, the knowledge systems, the dharmic society, the honor of women, all of these emerged from one timeless quest to understand the mind, to see through Maya and to touch the divine. চলুন সেই সত্যের সন্ধানে আরও কিছুটা পথ হাঁটি, from the highest peaks of realization down into the depths of human suffering and finally into the quiet corners of our daily lives. এই গল্পগুলো কেবল গল্প নয়, এইগুলো নিজেকে চেনার, নিজেকে জানার এক একটি জানালা। It begins in Chicago in 1893. বাংলার এক তরুণ সন্ন্যাসী, যার বয়স তখনও 30ও হয়নি, দাঁড়িয়ে আছেন বিশ্বমঞ্চে। তার না তো কোনো পরিচয় ছিল, না সম্পদ, না তো কোনো টাইটেল। ছিল কেবল পরনে গৈরিক বসন আর অন্তরে এক জ্বলন্ত আগুন। He spoke just 5 words, sisters and brothers of America. In that instance, thousands rose in thunderous applause. এক গভীর অনুভূতি সহস্র হৃদয়ের মণিকোঠায় জেগে উঠেছিল সেই মহাপ্রাণের মাত্র একটি সম্বোধনেই। When someone later asked Swami Vivekananda how he spoke with such power, he replied, "Because behind me stood not Vivekananda, but the infinite mother." এটি কেবল কথার কথা ছিল না, এটি ছিল তার মনের পবিত্রতার প্রকাশ, যেখানে কোনো অহংকার নেই, নেই কোনো মলিনতা, কেবল এক বিশাল শক্তি বয়ে চলেছে। যখন কোনো মন সব ভেতরের কোলাহল মুক্ত হয়ে স্বচ্ছ হয়, তখন সেই মন ঈশ্বরত্ব লাভের পথ তৈরি করে। And this moment quietly asks us, what is the mind capable of when it is free of its noises? Around the same era, in a completely different world, a Jewish psychiatrist named Viktor Frankl was thrown into Auschwitz, one of the concentration camps of Nazis. তার পরিবার, তার পরিচয়, তার স্বাধীনতা, তার মর্যাদা সব কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেই চরম অন্ধকারের মধ্যেও তিনি এক অটল সত্য খুঁজে পেলেন। Everything can be taken from a man except one thing, the freedom to choose. The freedom to choose his state of mind. এটি কেবল দর্শন ছিল না, এটি ছিল জীবন দিয়ে পাওয়া এক ধ্রুব সত্য, a light that doesn't break, a freedom untouched by circumstances. যদি মনের শক্তি একটা কনসেন্ট্রেশন ক্যাম্পেও টিকে থাকতে পারে, তবে আমাদের প্রতিদিনের সমস্যা, আমাদের সম্পর্ক আর সাধারণ জীবনযাপনের চ্যালেঞ্জেস
সলভ করার জন্য আমাদের ভেতরে যে কত বিপুল ক্ষমতা লুকিয়ে আছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? This story also leaves us wondering, what is that inner light that suffering cannot destroy? এই সত্যটি যে আমাদের ভেতরে এমন কিছু আছে যার জন্ম আর মৃত্যুরও অতীত, তা কেবল দর্শন বা যন্ত্রণার পথ ধরেই আবিষ্কৃত হয়নি। ভারতে এটি এক ইনহেরেন্ট উইজডম যা আমাদের রক্তে মিশে আছে, আমাদের গানে, কবিতায় আর অস্তিত্বে। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই সত্যটি প্রকাশ করেছেন, far away in India, in the stillness of Arunachala, a young boy once asked Ramana Maharshi, "Sir, what should I meditate upon?" Ramana looked at him with infinite gentleness and said, "First find out who wants to meditate. Not what to think, not how to breathe, but who is the one experiencing all this." With that single sentence, he just reversed the direction of inquiry from the world to the watcher, from the thoughts to the thinker, from the experience to the experiencer. And he reminded us of something very deep. Maya is not the illusion of the world. Maya is the illusion about who we think we are. This too leaves a quiet question. Who is the one inside watching the mind and the flow of life? Next, a moment from my own life. অবসরের ঠিক আগে আমার এক বাল্যবন্ধুর অনুপ্রেরণায় আমি তার চ্যারিটেবল এনজিওতে যোগ দিই, অ্যান অর্গানাইজেশন ওয়ার্কিং সাইলেন্টলি ফর দ্য নেগলেক্টেড অ্যান্ড দ্য ডাউনট্রডেন। ভেবেছিলাম আমি সেবা করতে যাচ্ছি, কিন্তু সেই যাত্রায় আমি এমন কিছু শিক্ষা পেলাম যা আজও আমাকে পথ দেখায়। সে বলেছিল, পৃথিবীতে দেয়ার মানুষের চেয়ে নেয়ার মানুষ অনেক অনেক বেশি। সে শিখিয়েছিল নিজের জন্য সময় বা মি টাইম বের করার গুরুত্ব। দিজ আর ট্রুথস রেকগনাইজড অ্যাক্রস কালচার্স বাই সেন্টস, সাইকোলজিস্ট অ্যান্ড এভরিডে হিউম্যান এক্সপিরিয়েন্স। কিন্তু সবচাইতে বড় যে কথাটি আমার মনে গেঁথে গিয়েছিল তা হলো, কোনো কাজ শেষ করা সহজ, কিন্তু সম্পর্কের মাধুর্য বজায় রেখে কাজ শেষ করাই হলো মানুষের আসল পরীক্ষা। কারণ কাজ আমাদের ততটা ক্লান্ত করে না যতটা করে আমাদের সম্পর্কের টানাপোড়েন, প্রত্যাশা আর অভিমান। দ্য এক্সপেকটেশনস, দ্য হার্টস, দ্য ইনসিকিউরিটিজ, দ্য প্রাইড, দ্য ফিয়ার। আর এই সব কিছুর জন্ম কোথায়? পরিস্থিতিতে নয়, অন্য কোনো ব্যক্তিতেও নয়। এইগুলোর জন্ম আমাদের নিজেদের মনের ভেতরে।
every pull and push of daily life begins within the mind. So, when we look at these four stories, Vivekananda's fire, Frankel's unbroken inner light, Ramana's inward turn, and the daily navigation of our own lives, one quiet thread connects them all. It is the same thread that our sages held. আজ যাকে আমরা বলি deep diving, the path of turning inward, of deep inquiry, of meditation, of watching one's own mind. A path that may begin with scripture or books, but essentially needs a looking deep within. And this brings us to a very fundamental question that stands before us now. Is the mind the repository of the entire stack of knowledge, the source from which all answers arise? মনি কি সমস্ত জ্ঞানের আধার? হাজার হাজার বছর ধরে ভারতের উইজডম এক অনন্ত নদীর মতন প্রবাহিত হয়েছে, আনব্রোকেন অ্যান্ড সেলফ রিনিউইং। কিন্তু তারপর সেই সুতোটি ছিঁড়ে গেল। প্রায় 1000 বছরের ডিসরাপশন আমাদের মাতৃভূমিকে বিদীর্ণ করে দিল, দুমড়ে মুচড়ে দিল আমাদের সিভিলাইজেশনাল কোরকে। ভারত হারালো তার সোসাইটাল হারমোনি এবং তার নলেজ ইকোসিস্টেমকে। ইউনিভার্সিটিসগুলো ধ্বংস হলো, গুরু শিষ্যরা বিচ্ছিন্ন হয়ে পড়লেন, বুকস ওয়্যার ডেস্ট্রয়েড, দ্য অর্গ্যানিক ফ্লো অফ ইনকোয়ারি ওয়াজ ব্রোকেন, দ্য সাটল ট্রান্সমিশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ আওয়ার সেক্রেড সায়েন্স ফেল সাইলেন্ট। আমাদের বিজ্ঞানের অগ্রগতি থমকে গেল। আমাদের জ্ঞানচর্চার পথে দীর্ঘ 800 বছরেরও বেশি অন্ধকার নেমে এলো। প্রায় 50টি প্রজন্ম, 50 জেনারেশনস বেড়ে উঠল সেই বিজ্ঞান ছাড়াই যা একসময় বিশ্বকে আলোকিত করেছিল। ঘন কালো রাত্রি নেমে আসলো আমাদের সমাজ ও সভ্যতার ওপরে। একটু ভেবে দেখুন, যদি জ্ঞানের এই মহান নদীটি মাঝপথে থমকে না যেত, যদি সমাজের ওপরে এত বড় ধাক্কা না লাগতো, তবে ভারত আজ কোথায় দাঁড়িয়ে থাকত? আমরা তো প্রায় প্রতিটি ক্ষেত্রেই তখন কয়েক শতাব্দী এগিয়েছিলাম। আজ যে সভ্যতা একসময় বিশ্বকে পথ দেখাতো, সে আজ পৃথিবীকে দেখছে মূলত একটি ওয়েস্টার্ন লেন্স দিয়ে। পাওয়ারফুল ইন মেথড, ইয়েস, বাট ডিসকানেক্টেড ফ্রম কনসাসনেস, disconnected from the roots of being, disconnected from the moral and spiritual intelligence that guided this land for millennia. সেখানে নেই সেই মোরাল এবং স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স যা হাজার হাজার বছর ধরে এই ভূমিকে গাইড করেছে। আর তাই আমরা স্ট্রাগল করছি। We can send rockets to Mars, কিন্তু নিজের মনকে শান্ত করতে পারি না। We can split atoms, কিন্তু রিলেশনশিপকে জোড়া দিতে পারি না। আমরা গ্যালাক্সিস বিশ্লেষণ করতে পারি, কিন্তু আমাদের অস্তিত্বের মানে খুঁজে পাই না। আমরা আউটার ওয়ার্ল্ড বা আউটার ইউনিভার্সকে খুব ভালো চিনি, কিন্তু আমাদের ইনার ইউনিভার্সকে ভুলেই গিয়েছি। সো দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, আজকের এই কোলাহল, আজকের এই আধুনিক জীবনের কনফিউশন, এর মাঝে আমরা কিভাবে ফেরত যাব আমাদের পূর্বপুরুষদের সেই স্টেট অফ মাইন্ডে যেখানে ছিল পিস, সিরিনিটি, ক্ল্যারিটি অ্যান্ড ইকুয়ানিমিটি? কিভাবে আমরা আবার নিজেকে সেই কসমিক অর্ডারের সাথে রিঅ্যালাইন করতে পারবো?
and through ourselves আমাদের সভ্যতাকেও? The answer, my friends, lies not outside you. It lies within you. আজ যারা এখানে উপস্থিত আছেন আর যারা বাইরে নীরবে সত্যের সন্ধান করছেন, আপনারাই এই সভ্যতার টর্চ বিয়ারার্স। Through you, the higher intelligence works. Through you, the dharma wishes to stand again. Through you, the ancient light seeks passage into this modern world. You are his arms, his legs. You are all divine souls, only dusted by the noise of the mind and the world. সেই ডাস্ট ঝেড়ে ফেলুন, দেখবেন সেই পরমাত্মা আপনার ভেতরেই আপনার জন্য অপেক্ষা করছেন। And perhaps the most misunderstood idea of all is this, that peace requires escape. No. Our sacred science never asked us to abandon life. আমাদের সেক্রেড সায়েন্স কেবল বলেছে আমরা যে মন নিয়ে বেঁচে আছি সেই মনকে জানতে, বুঝতে। কারণ আমরা মনের মধ্য দিয়েই জীবনের 4 আশ্রম অতিক্রম করি। আর মন যখন শান্ত ও স্বচ্ছ হয়, যখন তার ওপরে জমে থাকা মেঘ সরে যায়, তখন সেই পরমাত্মা আভাস মেলে। And as you realign in your mind, in your conduct, in your relationship, in your choices, তখন এই সভ্যতাও আপনার মাধ্যমেই জেগে উঠবে। না, কোনো গায়ের জোরে নয়, কোনো আইডিওলজি দিয়েও নয়, বরং অন্তরের হারমোনি আর ইনার ধর্মা দিয়ে। ভারত will rise again, not because of politics or power, but because of the people like you and I returning to our own inner light. And when Bharat rises, the world will find its lighthouse again. This is our mountain path. This is our offering to our motherland, to our civilization, and to humanity. And this entire arc of divine intelligence, this entire arc of our civilization, and this entire arc of our journey to our own awakening is what we call Bharat's sacred science. আপনাদের সকলকে আবার আমার প্রণাম জানাই। ধন্যবাদ। ওম। I have a greatest regard on his best performance in this institution. I am really grateful to him. সন্দীপ ঘোষ মহাশয় যে ধরনের আমাদের অন্তর এবং বাহির এবং বহির্বিশ্বকে এক মেলবন্ধনে আমাদের সামনে উপস্থিত করলেন, সেটিকে আমার অন্তত ভাষায় কুলাচ্ছে না সেটিকে বিবরণ করার মতো। সত্যি আমরা তার জন্য গর্বিত, ধন্য, কৃতার্থ বোধ করি। সন্দীপ ঘোষকে এই শুধু ইনস্টিটিউশনের পক্ষ থেকে নয়, আমার মনে হয় আমার মতো আপনারাও সকলে আপ্লুত হয়ে রয়েছেন এত সুন্দর একটি আলোচনা আমাদের সামনে এত সহজভাবে তুলে ধরার জন্য। তাকে আমরা হ্যাটসঅ্যাপ, শুধু হ্যাটসঅ্যাপ নয়, তার সাথে শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সত্যি যিনি বইটি উদ্বোধন করে গেলেন, সম্পাদক মহারাজ যাবার সময় আমায় বলে গেলেন, ওকে একটা আমার হয়ে ধন্যবাদ দিও, যে অসাধারণ কাজটাও করছে, প্রথম স্টার্টিংয়েই বুঝিয়ে দেয় ও কোথায় যেতে চলেছে। সত্যি কবির ভাষায় 2-3টি গানকে এর মধ্যে সংযোজন করেছিল। আমার মনে হয় ও যে কথাটি বলতে চেয়েছে, কবির ভাষায় বলতে গেলে, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। সকলে ভালো থাকবেন। এই বইটি যাদের
প্রয়োজন অনুভব করবেন তারা কিন্তু সংগ্রহ করতে পারেন। কিছু কপিও বোধহয় কিছু এনেছে, বাইরের কাউন্টারে হয়তো পেতে পারেন। সকলের প্রতি শ্রদ্ধা নমস্কার জানাই। তার সাথে সন্দীপ ঘোষ মহাশয়কেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করি। We'll go for questions and answers or discussions. Discussions, questions, answers, and everything. We can do that thing now. We have some time. So one by one, please come here so that I can give you the microphone so that your question is heard. So please come. Those who wants to ask questions, please come in the front. And let me first thank actually the speaker. It's a very nice speech. আচ্ছা, হ্যালো, আমার স্যার একটাই প্রশ্ন, এটাকে একটু রিজিওনালভাবে ভাববেন না। আমি ভারতবর্ষে কনস্ট্রাকশন করেছি 15টা প্রদেশে, 64 জায়গায় থেকেছি। শেষ জীবন এখানে, আর এই স্বামীজি আর ঠাকুরের পদতলে। চন্দ্রকেতুগড় নেই কেন? চন্দ্রকেতুগড়টা এলো না কেন ম্যাপে? গড় সেটা কিন্তু টলেমির সময়কার, ইকুয়ালি ওল্ড অ্যাজ হরপ্পা, এবং সেটা জাস্ট ফর সেদিন এখানে সৌভাগ্যক্রমে, সবই ঠাকুরের কৃপা, 3 দিন যে ট্রেডের ইতিহাসের সেমিনারটা ছিল, আমি সঞ্জীব সান্যাল সাহেবকে পার্সোনালি বললাম। উনি বললেন, হ্যাঁ এটা তো আপনি ঠিকই বলেছেন। ওখানে মানি যিনি এসেছিলেন, পদ্মবিভূষণ পেয়েছেন আর্কিওলজির, তিনিও বললেন যে না এখন কাজ হচ্ছে। আমার জাস্ট সেকেন্ড পয়েন্ট, এটা কি সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপটিভিটি, সেই কলোনিয়ালিজমের বন্দিশালা? এই চন্দ্রকেতুগড় উঠল না কেন? এবং এই রামকৃষ্ণ মিশনারি লোকেশ্বরানন্দ কিন্তু 2বার ভিজিট করেছেন। দ্যাটস অল, থ্যাংক ইউ। মুভ করে যায় না, খুলে আছে না ক্যারেক্টার, কর্ডলেস আছে একটা, এটা হ্যাঁ কর্ডলেস। Is there any question? Anyone? Please raise your hand. Please take. হ্যালো, হ্যালো। আমার একটা ছোট্ট কথা হচ্ছে, আমি ইতিহাসের ছাত্র নই। প্রথম মিলেনিয়ামে আমরা অনেক সমৃদ্ধশালী ছিলাম, কিংবা তার আগেও। তার পরের মিলেনিয়ামে অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু এখন ওই দিকে তাকালে তো হবে না। আমাদের সায়েন্স টেকনোলজি এখন যেদিকে যাচ্ছে, এই ধরুন কোয়ান্টাম ফিজিক্স, এন্ট্যাঙ্গেলমেন্ট, আমার ধারণা এন্ট্যাঙ্গেলমেন্ট নিশ্চয়ই এই স্পিরিচুয়াল বেসিস অফ আত্মা এটাকে ডিসকভার করতে পারবে, এটা আমার দৃঢ় ধারণা। এটা সম্বন্ধে আপনার কি মনে হয়? সেই এটাকে কিভাবে বলা যায়, এটা তো করতেই পারবেই নিশ্চয়ই, কারণ সায়েন্স ইজ অলওয়েজ ইভলভিং। কিন্তু সেই যে একটা রামায়ণে একটা ছিল না, একটা জায়গায় যেখানে বিশ্বামিত্র রাম আর লক্ষ্মণকে নিয়ে যাচ্ছিল, একটা জায়গায় একটা ফোর্ক রাস্তা আছে, সেখানে বলে একটা রাস্তা 14 দিনে পৌঁছাতে পারবে, আর একটা রাস্তা 14 মাসে পৌঁছাতে পারবে। 14 দিনের রাস্তাটা খুবই অ্যাবস্ট্র্যাক্ট, খুবই ভয়াবহ, আর 14 মাসের রাস্তাটা খুবই সিম্পল, অনেকটা মানে আমাদের যে অবজারভেবল পারসেপ্টেবল যে জিনিসগুলো ইজিলি আমরা ওটাকে ওভারকাম করতে পারি, সেই রকম আর কি। তো এরকম ডিফারেন্ট ধরনের রাস্তা আছে, কারণ আলটিমেটলি ওই টাইমে যেগুলো বলে গেছে সেগুলো যদি আমরা আজকের যা আমরা সায়েন্স পড়েছি সেটা দিয়ে যদি একটুও যদি আঁচ পায়, তাহলে আমরা বুঝছি যে আমরা সায়েন্সে ঠিক ডাইরেকশনেই এগোচ্ছি। আজকের থেকে হয়তো 1000 বছর বা 100 বছর পরে আমরা হয়তো ওইখানেই পৌঁছাবো। এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চাইছি যে আপনি যদি থরলি কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে ঢোকেন, আমি অল্প অল্প শিখতে চাইছি, সেটা আমাদেরকে বলে দিচ্ছে এন্ট্যাঙ্গেলমেন্ট দুটো মাইনর পার্টিকেলের মধ্যে, নো ম্যাটার হাউ ফার দে আর অ্যাপার্ট, এটার যোগসূত্র করা যায়।
ঠিক। তাহলে একজন ডেড মানে একজন জীবন্ত লোক, ধরুন আমি হঠাৎ করে মারা যাচ্ছি, তার আগে যদি ওরকমভাবে কিছু স্পেসিফাই করা যায় আমার জীবাত্মাটা কোথায় চলে গেল, কোন ডিস্ট্যান্সে, সেটা নিশ্চয়ই মেজার করার একটা কিছু ব্যবস্থা হবে, এটা আমি আশা রাখি। নিশ্চয়ই হবে। আপনি যদি দেখেন আমাদের রামায়ণ বা মহাভারতেও বা এপিক্সেও, অন্যান্য আমাদের পুরাণাতেও এইগুলোর কিন্তু কিছু কিছু নিদর্শন আছে যে পাস্ট লাইফে কি ছিল, পরের জন্মে কি হচ্ছে, তো কিছু কানেকশনস আছে। পরে গিয়ে হয়তো এগুলোকে আরও ভালো বুঝতে পারবো, এখনই হয়তো পুরো জানি না, বাট স্লোলি মেবি অ্যানাদার 100 বা 1000 ইয়ার্সে এগুলো পরিষ্কার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন্স প্লিজ, এগিয়ে আসুন। যারা কোয়েশ্চেন করবেন একটু এগিয়ে আসুন প্লিজ। আজকের দিনে অনেকেই আমরা সায়েন্স যেটাকে বুঝি তাতে ফলসিফায়াবিলিটি একটা ক্রিটিক্যাল কনসেপ্ট, মানে কার্ল পপারের যে কোনো একটা আমরা থিওরি দিলে সেটা কোন ডোমেনে প্রযোজ্য আর কোন ডোমেনে সেটা মানে মিথ্যে প্রমাণ করা যাবে, যাতে বলা যায় যে এটা এখানে সত্য, তাই জন্য ওখানে যে ওটা সত্য হচ্ছে না, তাই জন্যেই এটা এর জন্যেই হচ্ছে। মানে আমি আর সিম্পল ফলসিফায়াবিলিটি কী করে বলা যায় আমি জানি না। তো আমি জাস্ট কিউরিয়াস ছিলাম যে এখানে আপনি যে জিনিসগুলো বললেন সেগুলো অনেক সময় আমরা অ্যাবস্ট্র্যাক্ট, একটু অ্যাবস্ট্র্যাক্ট লাগতে পারে যে এটা তো সব কেসেই তাহলে প্রযোজ্য, এটা তো মানে ইউনিভার্সাল ট্রুথ, এটাকে তো তাহলে আমি কখনোই বলতে পারবো না যে এটা মিথ্যে, বা এই কেসে এটা প্রযোজ্য নয়, তাতে প্রমাণ করা যাবে যে ওই কেসেই ওটা প্রযোজ্য ছিল। তো এই কনটেক্সটে যদি আপনি একটু এলাবোরেট করেন যে এখানে ফলসিফায়াবিলিটি কী করে অ্যাপ্লাই করা যায়। আমি এটাকে কিভাবে ঠিক আমি দেখছি, ট্রাই করছি আমি বলার জন্য। দেখো, যত প্রসেসড হবে তত ডিভিশন হবে, যত আনপ্রসেসড হবে তত ইউনিফাইড হবে, ঠিক আছে? যেমন আমি খুব যদি সিম্পল ইয়েতে নিই, তুমি গোল্ডের থেকে ডিফারেন্ট অর্নামেন্টস হয়, একটা কানের দুল হবে, একটা হার হবে, একটা ব্যাঙ্গেল হবে, অ্যান্ড অল দোজ থিংস। তো এইটার যে প্রপার্টিস, দোজ উইল নট বি লাইক আমরা যদি ফর্ম, ফিট অ্যান্ড আদার থিংস বলি, তাহলে দ্যাট উইল নট বি সেম অ্যাজ দ্য হার বা ব্যাঙ্গেল অর হোয়াট এভার, রাইট? বাট যখনই ওইটাকে আমি একটা কমনালিটিতে নিয়ে আসবো গোল্ড, তখন কিন্তু ওটা ইউনিফাইড হয়ে গেল। যত তুমি ডাইভার্সিফাই হবে, যত ট্রুথের দিকে আসবে, যেটা অ্যাবসলিউট ট্রুথ, তত দেখবে ইউনিফাইড হতে আরম্ভ করবে। যত তুমি ওটার থেকে প্রসেসড হতে আরম্ভ করবে, তত ডিভিশনস হতে আরম্ভ করবে। হয়েছে তো? এইখানে যেটা ট্রুথ সেইটা এইটার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এইটাতে যেটা ট্রুথ সেটা এখানে নয়। কিন্তু যখন তুমি এইটার কমন একটা ডিনোমিনেটর আসবে, তখন দেখবে যে ওইটার প্রপার্টিসগুলো সব এসে মিলছে। সেখানে গোল্ড আর যদি আয়রন নাও, সেইটাও গিয়ে একটা এনার্জিতে মিশবে, ডিফারেন্ট এনার্জি আর একটা জায়গায় মিশবে। তো যত আমরা নিচে নামবো, যত নিচে নেমে আনপ্রসেসড ইয়েতে আসবো, তত দেখবে যে ওইটার মূল সত্যের দিকে আমরা এগোবো। যত সত্যের দিকে এগোবে তত ইউনিফাইড হবে, যত আনসত্য হবে, যেগুলো নন ট্রুথ, তত ডিভিশনস দেখতে পাবে। প্লিজ এটা নিয়ে আমার প্রশ্ন নয়, আমি এই বিষয়ে একটুখানি এগিয়ে বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে পুরো ব্যাপারটা কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা হলো, এ নিয়ে আপনার সঙ্গে আগেও কথা হয়েছে এবং এনারা সবাই জানেন, পুরোটাই কিন্তু একটা পারসেপশন। কিছু আছে, আমি দেখছি, আমি বুঝছি, বোঝার চেষ্টা করছি, বুঝতে বুঝতে এগোচ্ছি যে এই ছিল, এটা হারিয়েছি, এটা রাখা যায়, এটা করা যায়, এটা পুনরুদ্ধার করা যায়, ইত্যাদি ইত্যাদি। এই যে পারসেপশন, সেখানেও কিন্তু একটা জিনিস অস্বীকার করার জায়গা নেই, সেটা হচ্ছে সীমাবদ্ধতা। সেটা কিন্তু আছে। উনি যেটা বললেন, বলবার চেষ্টা করলেন, মনে হচ্ছে যে এখানে প্রযোজ্য, ওখানে প্রযোজ্য নয়, সেটা অনেকটা মানে আইনস্টাইনের সেই ফ্রেম অফ রেফারেন্সের মতন কথা। নিউটন যেটা বলছে যে সেটা সোজা যাচ্ছে, আইনস্টাইন বলছে না, ওটা পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, কারণ কি ফ্রেম অফ রেফারেন্সটা পাল্টে যাচ্ছে। ঠিক সেরকমই এই যে একটা মহাবিশ্ব নিয়ে কথাবার্তা বলা, এটার জন্য একটা বিশাল পারসেপশন দরকার হয়। এবার একটা জিনিস বলি, যেটা আমরা যারা জুরাসিক পার্ক দেখেছি তারা জানি যে ডাইনোসর অত বড় একটা প্রাণী, কিন্তু সে জিনিস না নড়লে দেখতে পেত না। হ্যাঁ, তো আরশোলাও তাই, টিকটিকি বসে থাকে, ও দেখে জিনিস না নড়লে সে ধরতে পারে না। সেরকম মানুষেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। দুঃখের কথা এখানে বলছি যে আপনার যে মূল বক্তব্য যে ভারতের স্যাক্রেড সায়েন্স, এই যে ইউনিফিকেশনের কথাটা বললেন, মানে ইট ইজ ভেরি ট্র্যাজিক
যে সায়েন্সও এখন আর ইউনিফাইড হতে পারছে না। কেন? রিচার্ড ডকিন্স সায়েন্সের লোক, উনি পরিষ্কার বলে দিলেন, ভাই তুমি তোমার জিনে সীমাবদ্ধ, যতটা দেখার এতটা দেখতে পাবে, এর বাইরে কী আছে চেষ্টাও করো না, তুমি দেখতে পাবে না। অতএব আছে কি নেই তোমাকে মাধ্যম দিয়ে বুঝতে হবে। যেরকম এখন আমরা চেষ্টা করছি, আকাশে অক্সিজেন আছে, কে বললো? আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করছি। উনি বলছেন তারও সীমাবদ্ধতা আছে। এবার এই বিশাল ইয়েকে মাপা, মানে মিশিও কাকুর বই যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে উনি যে একটা প্রস্তাব দিচ্ছেন যে বিজ্ঞান কত দূর অবধি যেতে পারে তার কোনো সীমা পরিসীমা নেই। তখন পড়তে মনে হয় যে আমি কী পড়ছি, আমি কি মাইথোলজি পড়ছি, না বিজ্ঞান পড়ছি, না ধর্ম পড়ছি, কিছুই বোঝা যায় না। সেই জন্য বলছি যে কি আমাদের বোধহয় আরও অন্য কিছু জিনিসের প্রয়োজন পুরো ব্যাপারটা মাপার জন্য, যেখানে কোনো কিছুই স্থায়ী নয়। একদিন জানতাম স্পিড অফ লাইটটা একমাত্র কনস্ট্যান্ট, আর কিছু না। এখন দেখছি সেটাও স্থায়ী নয়। যেখানে কিছুই স্থায়ী নয়, আপনি কিসের উপর দাঁড়িয়ে কোনটাকে বুঝবো? ঠিক, সেটা বোঝার কোনো উপায় নেই। সেই কথাই বলছি। ধন্যবাদ। হ্যাঁ, এইটার জাস্ট আরেকটা আমি একটুখানি বলে দিই যে আমাদের নর্মাল যেভাবে আমরা ডিজাইনড, উই আর ডিজাইন টু লুক আউটওয়ার্ড, নট ইনওয়ার্ড। আমাদের চোখ ভেতরে দেখতে পায় না, বাইরে দেখতে পায়। কান বাইরে শব্দ শোনে, ভেতরে নয়। তো বেসিক্যালি আওয়ার হোল অফ আওয়ার আইডিয়া, মানে আমাদের যে ডিজাইনগুলো, তার আমি কিছুটাই বললাম যে আমাদের চোখ কিন্তু লাইটটা যে যখন ডিভিয়েটেড হলো তখনই দেখতে পায়। অন্ধকারটা, বেসটাকে দেখতে পায় না, নিস্তব্ধতাকে বুঝতে পারে না, বিকজ দ্যাট ইজ দ্য ইনফাইনাইট, দ্যাট ইজ দ্য ইউ ক্যান সে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইনফাইনাইট, রাইট? তো ওই যে জায়গাগুলো, যে আমাদের যে মাইন্ড অ্যান্ড সেন্সেস বোথ আর ডিজাইন টু অনলি ডিটেক্ট লিমিটেড থিংস। লিমিটেড, আমরা একটা ইউনিভার্সকেও লিমিট করতে পারি, বিশ্ব টোটাল আমাদের গ্যালাক্সিকে লিমিট করতে পারি, একটা ইউনিভার্সকে লিমিট করতে পারি, কিন্তু তার বাইরে কি আমরা মাইন্ডকে ছেড়ে দিতে পারি? জানি না, বিকজ ইট ইজ ইনফাইনাইট। ইনফাইনাইটের ডেফিনেশনই আমাদের জানা নেই। তো সেইখানে আমরা যখন জানা নেই, অথচ যা ইনফাইনাইট যেটা আছে সেটাই কিন্তু যখন মাইন্ডের যখন কমপ্লিট, মানে এবারে যদি আমি যে মাইন্ডের লেভেলে আসতে চাই, মানে ফিজিক্যাল যা দেখার সেন্সেসের থেকে মাইন্ডের লেভেলে আসতে চাই, তখন কিন্তু ওই ইনফাইনাইটের কাছাকাছি যাওয়া যেতে পারে, কিন্তু নট টু দ্য ইনফাইনাইট। সেইটাই তো, দ্যাট অ্যাকচুয়ালি পোজেস এ লিমিটেশন দ্যাট উইল নেভার বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইনফাইনাইট কনসাসনেস ব্রহ্মন। So that is the thing. Please. So you did mention that some of the indigenous tribes still have that unity. So can you give me some examples? One. And my second question is, Egyptian civilization ke kothay amra dekhi in this regard? ওকে, তো আমার অ্যাকচুয়াল প্রথম আমি এটা যেটা প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, যেটা অনেক গোষ্ঠী আছে, ওয়েদার ইট ইজ ফ্রম দ্য অ্যাবরিজিনিস অর আমাদের আন্দামানে বা আমাদের ল্যাটিন আমেরিকাতে পার্টিকুলারলি, তার একটা গল্প এরকম বলছে, একজন বাইরের থেকে গিয়ে তারপরে ওদের ওখানে maybe no, somehow he got into that tribe and all those things. তো সেখানে গিয়ে যখন ওদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, তো ওকে কোয়েশ্চেন করছে, তুমি মুন মানে চাঁদ কি বলছে তুমি বুঝতে পারছো না, কি করে হয়? দে আর কমপ্লিটলি স্টান্ড যে তোমরা বুঝতে পারছো না। তো বেসিক্যালি ইফ ইউ সি যে আমাদের মাইন্ডের আগেকার দিনে, ইফ ইউ হ্যাভ সিন যে শকুন্তলা হরিণের সঙ্গে গল্প করছে, রামায়ণে আমরা দেখছি হনুমান বা বাঁদরের সঙ্গে কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটা মহাভারতে দেখছি না, রাইট? সো না, আমি আসছি ওগুলো এক্স্যাক্টলি, আমি এগুলো আমি আসছি, এটা আমি আসছি। তার কারণ ওই যে আমাদের যে ক্যাপাবিলিটিসগুলো ছিল, সেগুলো যে মাইন্ডের যখনই নয়েজগুলো বেড়েছে, ওইগুলো আস্তে আস্তে, আগে আমরা মাইন্ডের সঙ্গে মাইন্ড কানেক্ট করতে পারতাম, এখনও ইজি এবং আদার যে মেথডোলজিস যেটা মেডিকেল সায়েন্সে আসছে, দে ক্যান কানেক্ট ইচ আদার থ্রু দ্য মাইন্ডস,
এরকম আসছে। সেটাও এই বইটার মধ্যেও লিখেছি, যেগুলো আছে, যেটা সিম্প্যাঞ্জির বললো, সেই সিম্প্যাঞ্জির যে মাইন্ডের যে মানে এক্সপ্রেশনটা, দ্যাট ক্যান বি রেড, আন্ডারস্টুড, অ্যান্ড বিকজ হোয়াট দ্য মাইন্ড ইজ থিঙ্কিং অ্যান্ড অল দোজ থিংস দ্যাট কামস আউট অ্যাজ এ ব্রেন ওয়েব। সেই ব্রেন ওয়েবটাকে যদি আমি ট্যাপ করি, ওটাকে যদি স্টাডি করি, ওটার প্যাটার্ন ইয়ে করি, দেন আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড স্লোলি হোয়াট ইজ দ্য, মানে আই ক্যান লিঙ্ক আপ, আই ক্যান ট্যাগ দ্য ডিফারেন্ট এক্সপ্রেশনস অ্যান্ড অল দোজ থিংস। তো সেইটা একটা পার্ট। I hope that clears the first part. The second part is Egyptian, এইটা আপাতত আমি সত্যি কথা বলতে I am not a historian, but what my intention was is to find out the antiquity of India. কারণ আমি যেহেতু এটার সঙ্গে ডাইরেক্টলি লিঙ্কড, বিকজ আই ওয়াজ এ সায়েন্টিস্ট ইন NIOT, তো আমি নিজের চোখে নিজের সামনে ওই জিনিসগুলোকে দেখেছি। তো সেই আর্টিফ্যাক্টসগুলো আমার এখনও চোখে ভাসছে, যে ওই আর্টিফ্যাক্টসগুলোকে সেগুলো ডেটিং করা হয়েছিল ইন UK, জার্মানি এবং ইন্ডিয়াতে, বীরবল সায়েন্স এবং এতে ওখানে। তো ইউকের থেকে পার্টিকুলারলি এই যে ফিগারটা 30,000 বললাম, ওইটা ইউকের থেকে এসেছিল। তো দোজ আর দ্য থিংস আই ডু নট ওয়ান্ট টু গেট ইন টু যে আদার সিভিলাইজেশন কখন এসছে। এটা একটা ক্রমাগত ব্যাপার। আজকেও পেপারে বেরোচ্ছে যে এইখানে এই সিভিলাইজেশনের এইটা পাওয়া গেছে, ওইটা দিয়ে আরও পুরনো। তো দ্যাট উইল বি অ্যান ইভলভিং থিং, সো আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট। বাট এইটুকুন আমি বলতে পারি যে আমি ওইগুলো সবগুলো দেখেছি, সব জায়গায় আমি লোকাল হিস্ট্রিগুলো পড়েছি পর্যন্ত। সেখানে কিন্তু কোথাও এই ধরনের লেভেলের মানে ফিলসফিক্যাল বলা যেতে পারে, বা এই ধরনের জীবন দর্শন সম্বন্ধে যে লিটারেচার্স বা আইডিয়াল মানে থিঙ্কিং, থটস অ্যান্ড অল দোজ থিংস কোথাও পাইনি। সো দ্যাট পার্ট আই ক্যান সে। ইয়া। Well, first, I'd like to offer my warmest congratulations to you, for such a wonderful presentation, for a marvelous and an incomparable presentation. Thank you. I was amazed that in just 45 minutes, you have given us a glimpse of India's civilizational legacy, where science and matter were not at odds. Science and spirituality were not at odds. They were part of that united whole. And that's, that's great that you have researched and documented and discovered this great idea where the world is actually a unity, a harmony, which our ancient ancient sages had discovered, yes, and followed it in their own lives. Yes. Now my question is, is one question regarding Bengal. Since you're from Bengal and we are all are Bengalis, we should be relevant to us that our ancient civilization was rediscovered in this, as you mentioned, Swami Vivekananda in Chicago, he gave us the Vedanta. Then Paramahansa Yogananda, Mukundalal Ghosh, alias Paramahansa Yogananda, he went and gave the world the Kriya Yoga, the ancient science of Kriya Yoga. Yes. Later in the 60s, Swami Prabhupada, Abhay Charan De alias Swami Bhaktivedanta Prabhupada, he showed the world the way to devotional religion. So we saw Bengal in this way. Even in the independence movement, as Mr. Sanjeev Sanyal, one gentleman referred to Mr. Sanjeev Sanyal. He has written a wonderful book, The Revolutionaries, where he has shown the central, in the independence movement was taken by the revolutionaries of Bengal. Our history has not been written; it has been rather distorted, to be fair. So that was Bengal's contribution. Even then, why do you think? But don't you think today, in the present times, Bengal seems utterly rotten? There is a Shakespeare dialogue, all is rotten in the state of Denmark. Bengal seems rotten culturally, spiritually, morally, and in all other respects. How do you explain that this, this degeneration, this decay, this fall from where it was? So this is something very loaded, actually. I shouldn't be taking up these things in this hall. But what I can say is that Bengal was at the crossroad of many ideologies, for which there has been dilution to a great extent. But again, this is the society which showed the light to entire India also at one point of time. It is not forgotten, and it is still thriving. Hopefully it will come out again, right? Because with the economical revival, with this IT, that social media, because of the information sharing, the seeds have germinated. It will come up and become a big tree
in maybe no another 50 years or whatever it is. This is my belief. It will come up. Any more questions? I'll just make a little comment actually at the end, that all the years that he mentioned, 30,000 years ago, something like that, it's a debatable now. That was the thing before. Before, no, it's very bad. They used to say, the English used to say that Mohenjo-daro or something like, or Vedic period was from 1500 BC to 500 AD. That's the Vedic period. That's nonsense. Because now there's no new techniques have come up. They look at the sky and the star patterns. Because that also rotates in every 26,000 years. So they, by that, they can find out the exact year, or not exact year, but close that. Yeah, astrologically they can, with looking at the sun, the stars and other stuff. And it's like we know that when Visho, when he Shamitru, he talked about Uttarayan at a certain time. Uttarayan, when the stars will be in these positions. Because in India, our calendar is not just the sun's positions. It is the sun's, moons, and everything. So that's the reason actually that now the latest one I know of, maybe he can look at some of those papers that's coming up. Star positions, the Mahabharata is roughly about 5,000 years ago. And the carbon dating is the best thing. But some evidences that some human society was there 30,000 years ago in Gujarat, that he said actually. Some evidence they found. But yeah, so maybe I can just put something. There are three things which are coming together. One is the inundation model of Graham Milnes. So that is like a sacrosanct. When that area got inundated, that is more than 7,500 years ago. That is one. So it becomes like 5,500 BC, more than that. If you go to Nilesok or someone who has done the astronomical study of that one, it is coming to ditto same era. Okay, it is like 5,500 something. And this artifacts dating, it is done by outside also. Yeah, outside that also. So basically what we are possibly, had it been an German or an UK or US thing, it would have been tom-tommed. Like world, it would have got into the literatures and books and they would have tom-tommed on that one. We are a bit conservative. Yeah, I don't say, I'm saying that it is may be something like that. But the question is, because we are scientists and there are a lot of pressures on from many sides, we have to take a calibrated kind of dates, which still is 12,500 years BC. Yeah. That is taken as standard. Which one? For Mahabharata? No, that Dwarka. Oh yeah. Yeah. That's okay. But That this one. is something just I wanted to put it in, because what he said is everything is correct. I believe in those things. But here actually things are changing. The changing is the year business depends on how you do it actually. The pole star or something like that. There, we used to think the pole star. We could check the years. But the pole stars now, say there are 9 pole stars. So 9 pole stars comes in rotations. And if some pole star is there today, the Dhruvotara, actually it will come here again 26,000 years later. That's pretty well established by the science itself. So there is still an ongoing subject. So what he's saying, that may be possible also. But right now I just gave you some idea of what the latest science is about the aging, the age of the universe and all other stuff. So this is something that you may remember or try to find out, from what new things are coming up, new. And you can check in the books, some of the books I can give you references to. And the very nice work has been done, stars positions. Because it rotates. 26,000 years later, the same Dhruvotara will be coming will be our Dhruvotara, just 26,000 years later. So that's the way. That's a pretty good method, actually. At least I think so. Not that I know I'm totally correct or something, but that's what scientists say right now. That's one thing.
But what he said otherwise is fine. The aging may be different. The Mahabharata, they could do that because Kurukshetra, they went to the carbon dating. The carbon dating is a very, very established technique. And the archaeological societies that we have in the government of India who runs it, they are dating those things. They are dating, and which matches with this, what I said actually. They are publishing these things, very nice work they are doing for the last 30, 40 years. And it's not like Mohenjo-daro, was only, just the other day. They used to say 1920. They used to say that because British wanted to suppress our data, the age of our civilizations. So they did all kinds of funny things, or they didn't have enough information at that time. But it's a wonderful talk. Was the story of the Aryan invasion also a British construct? As he said that the British have done mischief. Was that Aryan, is also another British mischief? Yes. I will not go into details. As I told you, I have gone through the local histories of the entire region from 10,000 BC onwards. So I didn't find any locality or any region having this kind of a knowledge-based society developed there. So that points out something. There are plenty of, in this book, there are several points made. You can just check it out. But it's a wonderful talk. I enjoyed it very much. I'm sure all of you did. And it's a very, very educational talk also. Enthralling, captivating, amazing, really amazing. Thank you very much.